বনবিহারী বাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টা বাজল। বাইরে থেকে বোঝারও কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পেছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। বনবিহারী বাবু বললেন, আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভেতর ঢুকে বিহারী বাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিকে ওদিকে রাখা বনবিহারী বাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুঁচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটাই একটা কুমির রোদ পোহাচ্ছে। বনবিহারী বাবু বললেন, এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম, একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল। একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়ালছানা খেয়ে ফেলছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলোর দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাস ফ্যাস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেই দিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল। তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বেড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারী বাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এই জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক, দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের লেজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিকে চলার সময় লেজটাকে কাঁপায়, আর তাতে ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো কড়কড় কড়কড় শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকেই এরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাচের বক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট এক কাকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্করপিয়ন। আর আরেকটা কাচের বাক্স দেখলাম, একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারী বাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা ওই দুটোরই বিষ হলো, যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারী বাবু বললেন, রাত্রে চারদিকে নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বনবেড়ালের ফ্যাসফ্যাসানি, হায়নার হাসি, নেকড়ের খ্যাকরানি আর র্যাটল স্নেকের কড়কড়ানি মিলে এক অদ্ভুত ক্যারাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামে। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশা। হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারী বাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়,
চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিসফিস করে বলল, ল্যাব্রেডর হাউন্ড, বাস্করভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটা কথাও বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যিই আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভালুক মেরেছে জানেন? ওয়াইল্ড এনিমেল ছাড়া মারতুম না। অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরল! চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে ১৫০ গজ দূর থেকে এক হরিণ মেরে ফেলল। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। ব্যবসা যখন ছাড়লুম তখন বাধা হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করা কি আনন্দ জানেন? এরা যে হিংস্র ও বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের। অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎলোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকেই কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাবো। তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাতেও নেই, পাঁচেও নেই। নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তা হলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারী বাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তবে এসে হাজির হলেন। সকলকে নমস্কার টমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছেই ক্যালভিন রোডে একটি ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে। তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি আপনারা ফেরেননি, তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারী বাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা বোধ হয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টার সুরে বললেন, বনবিহারী বাবু, আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারী বাবু একটু অবাক হয়ে বললেন, কি রকম? কাল আমার বাড়িতে চোর এলো, আর আপনার একভি জানোয়ার কিছু সাড়া শব্দ করলো না। সে কি, চোর আপনার বাড়িতে? কখন? রাত ৩টের কাছাকাছি। নেয়নি কিছুই। ঘুমটা ভেঙে গেল আমার, তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ। ২০০ গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলো আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তাকে যেতে হবে। যাকগে, আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন, সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গোলাপি রেউড়ি আর ভুনা পেড়া, এই ৩ মিষ্টি হলো লখনৌয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমিও সব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই ২টো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে
আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে। বনবিহারী বাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবু ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারী বাবু এবার উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বেড়ালের খাবার সময় হয়ে গেছে। এ কথার পর আর থাকা যায় না, তাই আমরাও উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল, তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানা দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না। ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়। এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনব। বটে। লক্ষ্মণ ঝুলা থেকে একটা 12 ফুট পাইথনের খবর এসেছে। আমিও তাই একবার ওদিকটায় যাব করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারী বাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হায়না। বাপ রে, একেই বলে হায়নার হাসি? শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যেস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাক ঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভেতর বারুদ বোঝাই করা হয়। তারপর দুজন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষ্মণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি হাওয়াই চরকি রংমশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস। বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, और एक साधु बाबा भी आया था, आध घंटा বৈঠকে চলা গিয়া। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? বেয়ারা বলল, বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নাম করেছিলেন? বেয়ারা তাতেও বলল হ্যাঁ। তাজ্জব ব্যাপার। হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার, সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। কৌটার ঢাকনা খোলা,
আর তার ভেতরে আংটি নেই। ধীরু কাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন। পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে, তাই বাবা বললেন গলায় একটা মাফলার জড়িয়ে নিতে। বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন। ধীরু কাকাও কোথাও জানি বেরিয়ে গেছেন, আর কাউকে কিছু বলেও যাননি। কালকের ঘটনার পর থেকেই কেবল বললেন শ্রীবাস্তবকে মুখ দেখাবো কি করে। বাবা অবশ্যই অনেক সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলেন। বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটি নিয়ে যাবে সেটা তুমি জানবে কি করে? তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও। তুমি তো বলেছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব আলাপ আছে। এও হতে পারে যে ধীরু কাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন। সকালে যখন চা আর জ্যাম রুটি খাচ্ছি তখন বাবা বললেন ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো, কিন্তু এখনো মনে হচ্ছে আজকের দিনটা যাক। তোরা দুজনে বরং কোথাও ঘুরে আসিস কাছাকাছির মধ্যে। কথাটা শুনেই আমার একটু হাসিই পেয়ে গেল, কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে, আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব। আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে। আমি সন্ধেবেলা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন জানি তীক্ষ্ণ হয়ে উঠছে। 8টার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল তোকে ওয়ার্নিং দিচ্ছি, বকবক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেব। বোকা সেজে থাকবি আর পাশে পাশে হাঁটবি। কিন্তু ধীরু কাকা যদি পুলিশে খবর দেন? তাতে কি হলো? ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে? তাতে আর কি, নিজের নামটা চেঞ্জ করে ফেলবো। ধীরু কাকার বাড়িটা যে রাস্তায় সেটার নাম ফ্রেজার রোড। বেশ নির্জন রাস্তাটা, দুদিকের গেট আর বাগানওয়ালা বাড়ি। তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয়, ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাবলিং রোডে। লখনৌতে একটা সুবিধে আছে, রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না। ডাবলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে সেই মোড়টাতে একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটার সামনে গিয়ে বলল মিঠা পান হ্যায়। মিঠা পান নেহি বাবুজি, लेकिन मीठा मसाला देके बना देना सकता। তাই দিজিয়ে। তারপর আমার দিকে ফিরে বলল বাংলাদেশ ছাড়লি এই একটা প্রবলেম। পানটা কিনে মুখে পুরে দিয়ে ফেলুদা বলল হ্যাঁ ভাই, আমি এ শহরের নতুন লোক। এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো? ফেলুদা অবশ্যই হিন্দিতে প্রশ্ন করছিল, আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল, কিন্তু আমি বাংলাতেই লিখছি। দোকানদার বলল রামকৃষ্ণ মিশে রামকৃষ্ণ মিশন, শহরে একজন বড় সাধু বাবা এসেছেন, আমি তার খোঁজ করছি। শুনলাম তিনি রামকৃষ্ণ মিশনে উঠেছেন। দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কি জানি বলে বিড়ি বাঁধতে আরম্ভ করে দিল, কিন্তু দোকানের পাশেই একটা খাটিয়ায় একটা ইয়া বড় গোফওয়ালার লোক একটা পুরনো মরচে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল। সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞেস করল কালো গোফদারিওয়ালা কালো চশমা পরা সাধু কি? তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধেবেলা টাঙ্গার স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিলাম। কোথায় টাঙ্গার স্ট্যান্ড? এখান থেকে 5 মিনিট। ওইদিকে প্রথম চৌমাথাটায় গেলে সার সার গাড়ি দাঁড়ানো আছে, দেখতে পাবেন। সুক্রিয়া। সুক্রিয়া কথাটা প্রথম শুনলাম। ফেলুদা বলল ওটা হলো উর্দুতে থ্যাংক ইউ। টাঙ্গা স্ট্যান্ডে পৌঁছে 7টা টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করার পর 8 বারের বার 57 নম্বর
গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধেয় একজন গেরুয়া পরা দাড়ি গোঁফওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে। কোথায় নিয়ে গিয়েছিলেন সাধু বাবাকে? ফেলুদা প্রশ্ন করল। গাড়োয়ান বলল, স্টেশন। স্টেশন? হ্যাঁ। কত ভাড়া এখান থেকে? 12 আনা। কত টাইম লাগবে পৌঁছতে? 10 মিনিটের মতো। 4 আনা বেশি দিলে 8 মিনিটে পৌঁছে দেবে। টিরেন পাকার না হে কিয়া? টিরেন বলেন, টিরেন। বড়িয়া টিরেন, বাদশাহী এক্সপ্রেস। গাড়োয়ান একটু বোকার মতো হেসে বলল, চলিয়ে 8 মিনিট মে পৌঁছা দেঙ্গে। গাড়ি ছাড়বার পর ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, সেই সাধু বাবা কি এখনো বসে আছেন স্টেশনে আংটি নিয়ে? এটা বলতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইল যে আমি একেবারে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ যাবার পর ফেলুদা গাড়োয়ানকে জিজ্ঞেস করল, সাধু বাবার সঙ্গে কোনো মালপত্তর ছিল কি? গাড়োয়ান কিছুক্ষণ ভেবে বলল, মনে হয় একটা বাক্স ছিল, তবে বড় নয়, ছোট। স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক, গেটের চেকার, কুলি টুলি এদের কাউকে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি। তিনি বললেন, আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন, যিনি দেরাদুনে থাকেন? তিনি তো 3 দিন হলো সবে এসেছেন। তার তো এখনো ফিরে যাবার সময় হয়নি। আর তার সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চেলামুন্ডা। সবশেষে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে দারোয়ান, তাকে জিজ্ঞেস করতে সে বলল, একজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে। ওয়েটিং রুমে বসেছিলেন? আগে না, বসেননি। তবে বাথরুমে ঢুকেছিলেন, হাতে একটা ছোট বাক্স ছিল। তারপর? তারপর তো জানি না। সে কি, বাথরুমে ঢোকার পর তাকে আর দেখনি? দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি এখানেই ছিলে তো? তা তো থাকবই, দুন এক্সপ্রেস আসছে তখন, ঘরে অনেক লোক যে। তাহলে হয়তো খেয়াল করনি। এমনও হতে পারে তো। তা পারে, কিন্তু লোকটার হাবভাব থেকে মনে হলো যে সে বলতে চায় যে সাধু বাবা বেরোলে সে নিশ্চয়ই দেখতে পেত। কিন্তু তাহলে সে সাধু বাবা গেলেন কোথায়? স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরের টাঙ্গার লাইন, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশনে পৌঁছে দিয়েছিল। এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পরে আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে ছিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে। আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদিও ওর মুখ দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম। ভোপ্পর 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 আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙ্গা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এই সব দিয়ে খুব সাজানো হয়েছে। বাজনাটা বাজছে একটা লাউড স্পিকারে, আর একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভেতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তার লোকের দিকে ছুঁড়ে দিচ্ছে। ফেলুদা বলল, হিন্দি ফিল্মের বিজ্ঞাপন। সত্যিই তাই। গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেলাম। ছবির নাম ডাকু মনসুর। হ্যান্ডবিলের দু একটা আমাদের গাড়ির ভেতর হেসে পড়ল।
আর ঠিক সেই সময় একটা দল পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ির মেঝেতে পড়ল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, লোকটাকে দেখেছি ফেলুদা, কাবলিওয়ালার পোশাক। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যে দিকে লোকটাকে দেখা গিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখলাম। এর মধ্যে অবশ্যই টাঙ্গাওয়ালা গাড়ি থামিয়েছে। আমি আর কি করব, অপেক্ষা করে রয়েছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা কাচ্চা ছেলে এখনো হ্যান্ডবিল কুড়োচ্ছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগুলোগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি আর আমি দেখব না? আমি আর কিছু বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবুলিওয়ালার পোশাক ছিল, কিন্তু অত কম লম্বা কাবুলিওয়ালা আমি কখনো দেখিনি। ফেলুদা এবার পকেট থেকে দল পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে 3 ভাঁজ করে ওর মানি ব্যাগের ভেতর নিয়ে নিল। লেখাটা যে কি ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন। শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বললেন, ও আংটি ছিল ও অপয়া, যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরুবাবু, ধরুন যদি ডাকু এসে ঝামেলা করত, গোলাগুলি চালাতো। ধীরু কাকা একটু হেসে বললেন, তাহলে তবু একটা মানে হতো। এই যে একেবারে ভাওতা দিয়ে বুদ্ধ বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল, এটা যেন কিছুতেই হজম করতে পারছি না। শ্রীবাস্তব বললেন, আপনি কেন ভাবছেন ধীরুবাবু? আন্টি আমার কাছে থাকলেও যেত, আপনার কাছে থাকলেও যেত। আর আপনি যে বলেছিলেন পুলিশে খবর দেবেন, তাও করবেন না। ওতে আপনার বিপদ আরও বেড়ে যাবে। যারা চুরি করলো তারা খেপে গিয়ে ফির আপনাদের উপর হামলা করবে। ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইফ ম্যাগাজিন দেখছিল। এবার সেটাকে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পেছনে এলিয়ে দিয়ে বলল, মহারের বাবু জানেন এই আংটির কথা? পিয়ারিলালের ছেলে? হ্যাঁ। সে তো আমি জানি না ঠিক। মহাবীর ডুন স্কুলে পড়তো, ওখানেই থাকতো। তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল। তারপর সেটা ছেড়ে দিল, বোম্বাই গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো। উনি ফিল্মে নামার ব্যাপারে পিয়ারিলালের মত ছিল। সে বিষয়ে আমায় কিছু বলেননি পিয়ারিলাল, তবে জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন। পিয়ারিলাল মারা যাবার সময় মহাবীর কাছে ছিলেন? না, বোম্বাই ছিল। খবর পেয়ে এসে গেল। ধীরু কাকা বললেন, ফেলুবাবু যে একেবারে পুলিশের মতো জেরা করছো। বাবা বললেন, ও যে শখের ডিটেকটিভ, ওর ওদিকে বেশ ইয়ে আছে। শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বলেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টার সুরে বললেন, খোদ ডিটেকটিভের বাড়ি থেকেই মালটা চুরি হলো, এইটাই যা আফসোস। ফেলুদা এসব কথাবার্তার কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আরেকটা প্রশ্ন করল, মহাবীর বাবুর ফিল্মে অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি? শ্রীবাস্তব বললেন, সেটা ঠিক জানি না,
মাত্র 2 বছর তো হলো। ওর এমনিতে টাকার কোনো অভাব আছে? না, কারণ পিয়ারিলাল ওকেই সম্পত্তি দিয়ে গেছেন। সিনেমাটা ওর শখের ব্যাপার। হুম, বলে ফেলুদা আবার লাইফটা তুলে নিল। শ্রীবাস্তব হঠাৎ তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন, এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথাই ভুলে গেছি। আমি চলি। শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা আর ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল, তোর চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে? আমি বললাম, আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে। ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, লাইফে চাঁদের সারফেসের ছবি দিয়েছে, দেখে জায়গাটা কি খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না? মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয়। আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম, ফেলুদা, আমার কৌতূহল হচ্ছে তোমার মানিব্যাগে যে কাগজটা আছে সেইটি দেখার জন্য। ও, ওইটে? ওটা দেখাবে না বুঝি? ওটা উর্দুতে লেখা। তবু দেখি না। এই দেখ। ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা 2 আঙুলের ফাঁক ধরে ক্যারামের গুটির মতো করে আমার দিকে ছুঁড়ে দিল। খুলে দেখি সেটা লেখা আছে, খুব হুঁশিয়ার। আমি বললাম, তবে যে বললে উর্দু? বকচন্দর, খুব আর হুঁশিয়ার এই দুটো কথাই যে উর্দু সেটাও বুঝি তোর জানা নেই? সত্যিই তো। মনে পড়ল একবার বাবা বলেছিলেন, যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখো, দেখবে প্রায় অর্ধেক কথা হয় উর্দু, নয় ফার্সি, না হয় ইংরেজি, না হয় পর্তুগিজ, না হয় অন্য কিছু। এসব কথা বাংলায় এমন চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয়। আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি, দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল, একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুন খয়ের মেশানো লাল রস চুইয়ে পড়ে দেখেছিস? এটা সে পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা। আমি লেখাটা নাকের কাছে আনতেই পানের গন্ধ পেলাম। কিন্তু কে লিখেছে বলো তো? জানি না। লোকটা বাঙালি তো বটে। জানি না, কিন্তু তোমাকে কেন লিখতে যাবে? তুমি তো আর আংটি চুরি করনি। ফেলুদা হো হো করে হেসে বলল, হুমকি জিনিসটা কি আর চোরকে দেয় রে বোকা? ওটা দেয় চোরের যে শত্রু তাকে, অর্থাৎ ডিটেকটিভকে। তাই এসব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয়। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল, আর বুঝতে পারলাম যে গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। কোনো রকমে ঢোক গিলে বললাম, তাহলে এবার থেকে সত্যি হুঁশিয়ার হওয়া উচিত। হুঁশিয়ার হইনি সে কথা তোকে কে বলল? এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটা বের করে আমার নাকের সামনে ধরল। দেখলাম বাক্সটার ঢাকনায় লেখা রয়েছে, দশম সংস্কার চূর্ণ। ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছোটবেলা থেকে জানি, কারণ দাদু ওটা ব্যবহার করতেন। তাই আমি একটু অবাক হয়ে বললাম, দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা? তোর যেমন বুদ্ধি, দাঁতের মাজন হতে যাবে কেন? তবে ওটাই কি আছে? চোখ দুটো গোল করে গলাটা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল, চূর্ণিকিত ব্রহ্মাস্ত্র।